আজকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল একে প্রসিকিউশনের পক্ষ থেকে দুটি ফর্মাল চার্জ দাখিল করা হয়েছে। আপনারা জানেন যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনে একটা মামলার প্রসিডিংস ইস্যু হয় বাই ফাইলিং এ ফর্মাল চার্জ বাই দি চিফ প্রসিকিউটর। এই দুটি ফর্মাল চার্জে 4 জন অভিযুক্ত আছেন। একটি ফর্মাল চার্জে 2 জন অভিযুক্ত, একজন হলেন তৎকালীন প্রধানমন্ত্রীর আইসিটি বিষয়ক উপদেষ্টা এবং ওনার পুত্র সজীব আহমেদ ওয়াজেদ জয়, এবং আরেকজন হলেন তৎকালীন আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক। তাদের দুজনের বিরুদ্ধে প্রসিকিউশনের পক্ষ থেকে যে অভিযোগটি আনা হয়েছে সেটি হলো 14ই জুলাই 2024 তারিখ ছাত্র জনতার আন্দোলনকে তৎকালীন প্রধানমন্ত্রী যে উস্কানিমূলক বক্তব্য অর্থাৎ রাজাকারের বাচ্চা বলে, রাজাকারের নাতিপুতি বলে সম্বোধন করেছিলেন, তারই পরপর অর্থাৎ 14 তারিখ দিবাগত রাত 12টার পরে, দ্যাট ইজ 15 তারিখ, তৎকালীন আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক তার ভেরিফাইড ফেসবুকে পরপর 3টি স্ট্যাটাস দেন। সেখানে তিনি এই আন্দোলনকারীদেরকে আবারও রাজাকারের নাতিপুতি এই ধরনের কথা বলেন এবং বলেন যে তাদের এই দেশে থাকার কোনো অধিকার নেই, পাকিস্তানি বাহিনীদের মতো তাদেরকে সাথে তুলনা করেন। এই ধরনের উস্কানিমূলক বক্তব্যের পরিপ্রেক্ষিতে 15 তারিখ ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগ যুবলীগ হামলা করে, 16 তারিখে আবু সাঈদ শহীদ হন এবং সারা বাংলাদেশে মানবতা বিরোধী অপরাধ সংঘটিত হয়। এটি হলো প্রথম অভিযোগ। আরেকটি অভিযোগ হলো জুলাই গণ অভ্যুত্থান চলাকালে যে লেথাল উইপন অর্থাৎ মারণাস্ত্র ব্যবহার করে আন্দোলনরত ছাত্র জনতাকে হত্যার নির্দেশ তৎকালীন প্রধানমন্ত্রী দিয়েছিলেন। সেই হত্যার নির্দেশ কার্যকর করার জন্য সজীব ওয়াজেদ জয়ের পরামর্শে তৎকালীন আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক ইন্টারনেট পরিষেবা প্রথমে স্লো করে দেন, এরপরে সম্পূর্ণরূপে বন্ধ করে হত্যা এবং নির্যাতনের তথ্য আড়াল করে এই হত্যাযজ্ঞ পরিচালনায় সহায়তা এবং সম্পৃক্ততা থেকেছেন, এবং যারই প্রেক্ষিতে ঢাকা শহর সহ দেশের বিভিন্ন স্থানে অসংখ্য ছাত্র জনতা নিহত হয়েছে। এই ছিল আমাদের প্রথম ফর্মাল চার্জের অভিযোগ। আরেকটি অভিযোগ ওখানেই ছিল, সেটা হলো যে এই যে হত্যাযজ্ঞ পরিচালিত হয়েছে ইন্টারনেট শাটডাউনের মাধ্যমে, এই হত্যাযজ্ঞ যারা করেছেন ফিল্ডে থেকে তাদের বিরুদ্ধে ওনারা কোনো ব্যবস্থা নেননি এবং এই অপরাধ সংগঠনে কোনো বাধা প্রদান ওনারা করেননি। দ্যাট ইজ ফেইলিওর টু প্রিভেন্ট দি কমিশন অফ অফেন্স। এই অভিযোগ আনা হয়েছে ওনাদের দুজনের বিরুদ্ধে। আরেকটি ফর্মাল চার্জ আমরা দাখিল করেছিলাম। সেই ফর্মাল চার্জে 2 জন অভিযুক্ত, একজন হলেন তৎকালীন আইনমন্ত্রী জনাব আনিসুল হক সাহেব, আরেকজন হলেন তৎকালীন বেসামরিক বিষয়ক প্রধানমন্ত্রীর উপদেষ্টা জনাব সালমান ফজলুর রহমান সাহেব। এই দুজনের বিরুদ্ধে অভিযোগ হলো যে ওনারা জুলাই গণ অভ্যুত্থান চলাকালে একটা ফোনে কথোপকথন করেন। ওনারা এই কথোপকথনের এক পর্যায়ে ওনারা বলেন যে কারফিউ চলা অবস্থায় এদেরকে মানে আন্দোলনকারী ছাত্র জনতাদেরকে শেষ করে দিতে হবে। 19 তারিখে ওনাদের এই বক্তব্যের প্রেক্ষিতে 20 তারিখ এবং তার পরবর্তীতে ঢাকা শহর সহ দেশের বিভিন্ন স্থানে ছাত্র জনতাকে নির্বিচারে গুলি করে হত্যা করা হয়। এই হত্যাকাণ্ডে ওনাদের এই সকল বক্তব্য উস্কানিমূলকভাবে ব্যবহৃত হয়েছে, সহায়তা প্রদান করেছেন এবং ওনারা সম্পৃক্ত থেকেছেন। আরেকটি অভিযোগ ওনাদের বিরুদ্ধে আনা হয়েছে, সেটা হলো যে জুলাই আন্দোলন চলাকালে 22 জুলাই 2024 তারিখ জনাব সালমান এফ রহমান একদল ব্যবসায়ীদেরকে নিয়ে তৎকালীন প্রধানমন্ত্রীর সাথে গণভবনে দেখা করেন এবং দেখা করে ওনাকে এই যে হত্যাকাণ্ড চলছে সারা দেশে এটা চালিয়ে যাওয়ার জন্য উস্কানি এবং সহায়তা প্রদান করেন। সানবিট সব দিবে সামাল, সানবিট ম্যাজিক প্রেস ডিশওয়াশিং এর মাথা ঘোরানো সলিউশন, এবং বলেন যে জীবন দিয়ে হলেও প্রধানমন্ত্রীর এই কাজের সাথে ওনারা আছেন। এই সকল বক্তব্য এবং কার্যক্রমের মাধ্যমে ওনারা এই মানবতা বিরোধী অপরাধে সংগঠনে সহায়তা এবং সম্পৃক্ততা থেকেছেন। জনাব আনিসুল হক সাহেবের বিরুদ্ধে একটা অভিযোগ আনা হয়েছে যে জুলাই আন্দোলন চলাকালে আন্দোলনকারীদেরকে আসামি করে মিথ্যা মামলা দায়ের করা হয়েছিল 286টি, যে মামলাগুলোতে আসামি ছিল 4.5 লক্ষ আন্দোলনরত ছাত্র জনতা। এই মিথ্যা মামলার মাধ্যমে তাদেরকে অবৈধভাবে গ্রেফতার করে আটক রেখে তাদের উপরে হেফাজতে নির্যাতন করা হয়। এই অভিযোগও তাদের বিরুদ্ধে আনা হয়েছে। এই দুটি ফর্মাল চার্জের ভিত্তিতে ট্রাইব্যুনাল 4 জনের বিরুদ্ধেই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনের 3-এর 2, 4-এর 1, 2 এবং 3 ধারার অভিযোগ আমলে গ্রহণ করেছেন এবং এই 4 জনের মধ্যে একজন পলাতক আছেন জনাব সজীব আহমেদ ওয়াজেদ জয়।
উনার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন এবং বাকি যে 3 জন আসামি জনাব জুনায়েদ আহমেদ পলক, জনাব আনিসুল হক এবং জনাব সালমান ফজলুর রহমান, এই 3 জনের বিরুদ্ধে প্রোডাকশন ওয়ারেন্টের আদেশ দিয়েছেন। আগামী 10 ডিসেম্বর 2025 তারিখে তাদেরকে ট্রাইব্যুনালে উপস্থাপন করার জন্য এবং যিনি পলাতক আছেন তার এগেনস্টে এক্সিকিউশন অফ দি ওয়ারেন্ট অফ অ্যারেস্টের রিপোর্ট চেয়ে আদেশ প্রদান করেছে। এই ছিল আজকের প্রসিডিংস। জয়ের সম্পৃক্ততা আপনারা কিভাবে এনেছেন? জয় তো দেশে ছিল না, এটার কথা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনের 3-1 ধারায় পরিষ্কার করে বলা আছে যে বাংলাদেশের নাগরিক বাংলাদেশের থেকে অথবা বাংলাদেশের বাইরে থেকে যদি ক্রাইমস এগেনস্ট হিউম্যানিটি করেন তাহলে তাকে এই ট্রাইব্যুনাল প্রসিকিউট করতে পারবে। বাংলাদেশের নাগরিক নন এমন ব্যক্তি যদি বাংলাদেশের থেকে অপরাধ সংগঠন করেন তাকেও ট্রাইব্যুনাল প্রসিকিউট করতে পারবে। এটি ট্রাইব্যুনালে 73 থেকেই আছে যে বাংলাদেশে উপস্থিত না থেকেও বাংলাদেশের বাইরে থেকে এই অপরাধ সংগঠন করা যায়। উনি দেশে থাকেন অথবা দেশের বাইরে থাকেন, উনি তৎকালীন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ছিলেন। এবং আরও 2টি জিনিস আমরা দেখেছি, সেটা হলো জনাব সালমান এফ রহমানের সাথে শেখ রেহানার একটি মোবাইল কথোপকথন 5 তারিখে, যেটা তদন্তকারী সংস্থা পেয়েছে। সেখানে দেখা যাচ্ছে যে শেখ রেহানা বলছেন যে আপনি জয়ের কথা শুনেন, জয়ের কথা অনুযায়ী আপনি চলে যান। শুধু তাই নয়, আমরা 5 তারিখে গণভবনে শেখ হাসিনার সাথে যে রিপোর্ট আমরা পেয়েছি সেখানে পুলিশ এবং আর্মি যখন তাকে পদত্যাগ করতে বলছেন উনি পদত্যাগে রাজি হচ্ছে না, তখন জয়ের সাথে কথা বলে উনি পদত্যাগ করতে রাজি হন। তার মানে আমরা দেখাতে চাচ্ছি যে প্রধানমন্ত্রীর উপদেষ্টা উনি ছিলেন এবং উনি সকল ক্ষেত্রে সজীব ওয়াজেদ জয়ের উপদেশ গ্রহণ করে এই সকল কার্যক্রম এবং পদক্ষেপ গ্রহণ করতেন। আর যেহেতু আইসিটি উপদেষ্টা এবং আইসিটি প্রতিমন্ত্রী পলক সাহেব ইন্টারনেট শাটডাউন করে অপরাধ সংগঠন করেছেন এবং এই দায় ওনাদের দুজনের উপরে একইভাবে বর্তায়। শুধু তাই নয়, তারা দায়িত্বে থাকা অবস্থায় তার সাবঅর্ডিনেটরা যে অপরাধ সংগঠন করেছে তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা গ্রহণ করেননি। এবং আমরা ডকুমেন্টে দেখিয়েছি যে ইন্টারনেট যে শাটডাউন করা হয়েছিল সেটা শুধু মৌখিক আদেশে না, এটা লিখিত আদেশে এবং মোবাইলের SMS-এর মাধ্যমে, টেক্সট প্রেরণের মাধ্যমে ইন্টারনেট বন্ধ করার নির্দেশ ওনারা দিয়েছিলেন। এবং উনি পরবর্তীতে এটাকে ভিন্ন খাতে প্রবাহিত করার জন্য ইন্টারনেট বন্ধ হয়নি, ইন্টারনেট বন্ধ করা হয়নি, ইন্টারনেট বন্ধ হয়ে গেছে, এই ধরনের কথা বলে জাতিকে বিভ্রান্ত করেছিলেন। রামপুরায় আপনারা জানেন যে 28 জনকে জুলাই গণঅভ্যুত্থান চলাকালে বিজিবি এবং পুলিশ এবং র্যাব কর্তৃক যে হত্যাকাণ্ড চালানো হয়েছিল তার জন্য 4 জন আসামির বিরুদ্ধে আজকে চার্জ হিয়ারিংয়ের ডেট ছিল। প্রসিকিউশনের পক্ষ থেকে চার্জ হিয়ারিং সমাপ্ত হয়েছে, আসামিদের পক্ষ থেকে তাদের ডিসচার্জ হিয়ারিংয়ের জন্য সময় প্রার্থনা করা হয়েছে। সেখানে 4 জন আসামি, 2 জন সাবেক সেনা কর্মকর্তা এবং 2 জন পুলিশ কর্মকর্তা, 2 জন উপস্থিত আছেন এবং 2 জন পলাতক আছেন। তাদের চার্জ গ্রহণ আজকে শেষ হয়েছে, সামনে আসামি পক্ষের চার্জ গ্রহণের দিন ধার্য আছে। আমরা তাদের বিরুদ্ধে 5টি অভিযোগে ফরমাল চার্জ দিয়েছি, ট্রাইব্যুনাল বিবেচনা করবেন।